তিনি গত প্রায় 1.5-2 মাস ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর কিন্তু এই কথা বলছেন যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যা পারফর্ম করেছে তার চেয়ে একটু বাড়তে পারে। এখন আমি একদম তথ্য নিয়ে বলি, আমি নিজে কোনো জনমত সমীক্ষা করিনি, আমার কাছে লেটেস্ট জনমত সমীক্ষার যে তথ্যগুলো রয়েছে সেগুলো গত 2023 সালে কী ছিল এবং যত দিন যাচ্ছে কিভাবে বিজেপির ভোটের পার্সেন্টেজ বাড়ছে এবং বিজেপি প্লাস এনডিএর আসনের সংখ্যা বাড়ছে। একেবারে পুরনো সমীক্ষার আমার তথ্য রয়েছে। আগস্ট 2023 ইন্ডিয়া টুডে সি ভোটার সমীক্ষা করেছিল 1,60,438 জনকে নিয়ে এবং সেখানে দেখাচ্ছিল যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ তারা কিন্তু বেশ ভালোই মানে পেতে পারে, আসন পেতে পারে। তারা মোট যা আসন সেটা দেখাচ্ছিল যে ধরো প্রায় 300-র কাছাকাছি আসন পেতে পারে। কিন্তু এখন যেটা দেখাচ্ছে তোমাকে আমি দেখাচ্ছি, এখন এই তো হ্যাঁ পেয়ে গেছি এবারে। আগস্ট 2023 ইন্ডিয়া টুডে সি ভোটার দেখিয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ 298টা আসন পেতে পারে। এখন দেখাচ্ছে টাইমস নাও ইটিজিএইচ এপ্রিল মাসে গত 4-5 দিন আগে জনমত সমীক্ষা করেছে, সাইজটাও যথেষ্ট বড়, 2,71,292টা স্যাম্পল সাইজ। যারা বোঝে তারা ঠিক বুঝতে পারছে, তারা দেখাচ্ছে এনডিএ 384। অর্থাৎ গোটা ভারতবর্ষে এনডিএ এত বাড়ছে। আরও অনেক আছে, যেরকম আমি যদি ইন্ডিয়া টিভি সিএনএক্স দেখাই, তারা দেখাচ্ছে যে আমরা পেতে পারি এনডিএ 399টা আসন। এছাড়াও নিউজ 18 দেখাচ্ছে, এটা মার্চ 2024-এ 411টা এনডিএ পেতে পারে। এবার নাও কাম টু ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে পরিষ্কার একেবারে তথ্য নিয়েই আমি কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলে এই তো ওয়েস্ট বেঙ্গলে এপ্রিল 2024 যা জনমত সমীক্ষা দেখাচ্ছে তাতে কিন্তু ভারতীয় জনতা পার্টি 22টা আসন পেতে চলেছে, তৃণমূল পেতে চলেছে 19টা। এটা কে করেছে? ইন্ডিয়া টিভি সিএনএক্স। নাও কাম টু নিউজ 18 মার্চ 2024-এ দেখাচ্ছে বিজেপি 25টা পেতে পারে এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে 17টা। অর্থাৎ আমরা এগিয়ে যাচ্ছি। আর ভোটের পার্সেন্টেজেও আমরা কিন্তু এগিয়ে আছি। আর টাইমস নাও সাম্প্রতিক জনমত সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রেখেছে। দেখো, এবার আমি ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করি। আমি নিজে কোনো জনমত সমীক্ষা করিনি, এর আগেও আমি একাধিক সমীক্ষায় অংশ নিয়েছি, এবারে করিনি, সময় নেই বলে। কিন্তু আমি যা বলছি জনমত সমীক্ষার উপর ভিত্তি করে। এর আগেও তোমাদের এখানে যখন ভবিষ্যৎবাণী করেছি, অনেকে প্র্যাকটিক্যালি প্রচ্ছন্ন হুমকি দিয়েছে, এই যে বিভিন্ন মন্তব্যগুলো করে যে রেখে দিচ্ছি পরে বুঝে নেবো ইত্যাদি সব কথাবার্তাগুলো, আপনার এটা রাখা থাকছে ইত্যাদি। আমি তাদের পরিষ্কার করে বলি যে ভাই, এরকম দূর থেকে গালিগালাজ করাটা খুব সহজ, কিন্তু বৈজ্ঞানিক উপায়ে তো দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমি সায়েন্টিফিক অ্যানালিসিস করছি। আমি নিজে জনমত সমীক্ষা করিনি, যারা 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ লোককে নিয়ে জনমত সমীক্ষা করেছে। গোটা বিশ্বজুড়ে জনমত সমীক্ষা হয়, যারা করে তারা সব রেপুটেড সংস্থা। তারা প্রত্যেকে কিন্তু পরিষ্কার করে বলছে যে গোটা ভারতবর্ষে বিজেপি 400-র গায়ে, কেউ বলছে 400 পেরিয়ে গেছে। আর 2 মাস আগেও যারা বলছিল পশ্চিমবাংলায় তৃণমূল পেতে পারে 20-22, বিজেপি 17-18, এবার ঠিক উল্টে গেছে। বিজেপি পেতে পারে কেউ বলছে 23, কেউ বলছে 25, কেউ বলছে 26। তৃণমূলের সংখ্যাটা 22-23 থেকে কমতে কমতে 17, 16, 18। আজ থেকে 1 মাস আগে, মাস দেড়েক আগে রিপাবলিক বলে একটা ফেডারেল বলে একটা মানে জনমত সমীক্ষক গোষ্ঠী কেরালার, তারা তখনই বলে দিয়েছিল বিজেপি 29টা পেতে পারে, তৃণমূল কংগ্রেস 11-12টা নেমে যেতে পারে। এটা সায়েন্স আর কিছু নয়, মানুষের সঙ্গে কথা বলে সব কিছু নির্ভর করে। আলটিমেটলি বুথ ম্যানেজমেন্ট কতখানি হচ্ছে, কতখানি ভয়হীন পরিবেশে মানুষ ভোট দিতে পারছে এবং মানুষ কতটা গিয়ে কত % ভোট দিচ্ছে। এবারে যা দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু বুথ ম্যানেজমেন্টে যথেষ্ট শক্তি অর্জন করেছে। গোটা মানে কি বলবো, নির্বাচন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী, আর নির্বাচন কমিশন কঠোর নজরদারি করছে। তাহলে আমি মনে করি অন্তত পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি নিয়ার অ্যাবাউট 25 or more। আর জনমত যা ভোটের পার্সেন্টেজ, এখন বিজেপি কিন্তু 42% উপরে উঠে যাচ্ছে ক্রমশ, তৃণমূল কমছে 40, তার নিচেও কমছে। আর সাধারণভাবে বলা যায় যে একটা দলের গ্রাফ যখন উঠতে থাকে ভোটের সমর্থন, সেটা কিন্তু ওঠে। একটা দলের নামতে থাকে মানে মানুষ তাকে রিজেক্ট করছে, নেমে যেতে পারে।
ফলে আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী ভারতীয় জনতা পার্টি যদি এই হারে, এখনও তো ভোট কিচ্ছু হয়নি, এখনও নরেন্দ্র মোদী মাত্র দুবার এসছেন, এবং উত্তরবঙ্গের মানে মানুষের কি ঢল নেমেছিল সে তো আর আমাকে এখানে বলে দেওয়ার দরকার নেই। আর উত্তরবঙ্গে আরও একজন তৃণমূল নেত্রী সভা করেছিলেন, কত লোক হয়েছিল একটু নিজেই খোঁজখবর নিয়ে নাও, বোঝাই যাবে। ফলে ভারতীয় জনতা পার্টি পরিষ্কার, গোটা ভারতে তো ছেড়ে দিলাম, সেগুলো তো জনমত সমীক্ষা অনুযায়ী বিরাট কিছু হতে চলেছে, হয়তো কংগ্রেসের রেকর্ডও ভেঙে দিতে পারে। 1984 সালে কংগ্রেস যা করেছিল। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি মোর দ্যান 25 সিট পেতে চলেছে, এবং যদি ঠিকমতো বুথ ম্যানেজমেন্ট করা যায়, মানুষকে বুথমুখী করা যায়, মানুষ যদি ভয় কাটিয়ে ইলেকশনে অংশগ্রহণ করতে পারে, 30 ক্রস করে, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন 35 হওয়াটাও অসম্ভব নয়। এখন তো আমার মনে হচ্ছে 35 ইজ অ্যান অ্যাচিভেবল টার্গেট, কিন্তু 25-এর বেশি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এটা আমি শুধু দলের একজন নেতা হিসেবে বলছি না, সেটা আমি বলবো 42টা আসন আমরা পাবো, কিন্তু আমি পলিটিক্যাল সায়েন্সের একজন 36 বছর কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো অধ্যাপক হিসেবে বলছি, সব ঠিকঠাক চললে 25-এর বেশি আমরা পেতে চলেছি। 7 দিন বা 15 দিন পরে এসেও বাকিটুকু বলে দেবো। স্যার, আপনার এই কথাটাতেই আমি জোর দিতে চাইছি, এমফাসাইজ করতে চাইছি যে 25-এর বেশি আমরা পেতে চলেছি যদি, এই যদিতে আমি এমফাসাইজ করতে চাইছি, যদি বুথ ম্যানেজমেন্ট ঠিক থাকে। এবং আপনি আরেকটাও জিনিস বললেন যে কেন্দ্রীয় বাহিনী এসে পরিচালনা করবে, প্রত্যেকবারই করে, কিন্তু তারপরেও আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে রিগিংটা একটা বড় ফ্যাক্টর যে কোনো ভোটের ক্ষেত্রেই। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনোভাবে ভোট নিচের দিকে আনার জন্য রিগিং এবং সন্ত্রাস চলবেই। এবং তৃতীয়ত, এই যে কেন্দ্রীয় বাহিনী, এদেরকে বিভিন্ন জায়গাতে পথ দেখানো বা তাদেরকে ম্যানেজমেন্টের দায়িত্বটা কিন্তু রাজ্য পুলিশের ওপরেই থাকে। সেখানে রাজ্য পুলিশ যদি বিট্রে করে, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সেইভাবে ম্যানেজমেন্ট করা, সেইভাবে মানে মারমুখী, মানে যে সমস্ত যারা মারমুখী হয়ে উঠবে বা মানুষকে আটকাবে, ভয় দেখাবে, তাদেরকে কন্ট্রোল করাটা কিন্তু অনেকাংশে অসম্ভব হয়ে পড়তে পারে। সেই বিষয়ে মানে আমাদের বিজেপি কি মানে ভূমিকা নিচ্ছে বা কিভাবে ম্যানেজ করছে, সেরকম কিছু কি আপনি বলতে পারবেন? খুব ভালো প্রশ্ন করেছো। একটা কথা হচ্ছে যে সবার উপরে দেখো মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন, বুথ ম্যানেজমেন্ট ইম্পর্ট্যান্ট, এবং আমি আগেই বললাম বুথ ম্যানেজমেন্টে আমরা কিন্তু যথেষ্ট জোর দিচ্ছি। এবারে ভারতীয় জনতা পার্টি জোর দিচ্ছে বুথ ম্যানেজমেন্টের উপর, এবং বলে দেওয়া হয়েছে যারা বুথে বসে আছে তারা বুথ আঁকড়ে বসে থাকবে, যতক্ষণ না বক্সটা চলে যায় ততক্ষণ বসে থাকবে, কোনোভাবে ওখান থেকে ছেড়ে উঠে আসবে না। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে। দেখা যাচ্ছে যে মানুষগুলোকে 2021-এর 2রা মের পর ঘরছাড়া করা হয়েছিল, তাদের ঘরবাড়ি তছনছ করে দেওয়া হয়েছিল, মহিলাদের উপর অকথ্য নির্যাতন করা হয়েছিল, সেই মানুষগুলোর 90% কেউ ছেড়ে যায়নি, প্রত্যেকে বিজেপির মধ্যেই রয়েছে, এবং তারা শুধু সুযোগ খুঁজছে যে কিভাবে এই রকম একটা ভয়ঙ্কর মানে সন্ত্রাস সৃষ্টিকারী দলকে তারা কিন্তু একটা সবক শেখাবে। আর সবচেয়ে বড় কথা, এবারে কিন্তু নির্বাচন কমিশন প্রথম থেকেই শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করছে। নির্বাচন কমিশন পরিষ্কার করে বলে দিচ্ছে যে কোথাও যদি সন্ত্রাস হয় তাহলে কিন্তু যারা ওখানে দায়িত্বে আছে তাদের কিন্তু রেসপন্সিবল করা হবে। প্রথম থেকে বলে দিয়েছে সন্ত্রাস হলে এরা দায়ী হবে, অর্থাৎ এই যে মানে রেসপন্সিবিলিটি ফিক্স করে দেওয়া যে তুমি দায়ী হবে যেখানে যদি গোলমাল হয়। ফলে এবারে ভাববে এরা যারা সন্ত্রাস করে। আর সবচেয়ে বড় কথা কি জানো, নৌকো যদি একবার ফুটো হয় না বা জাহাজ, তখন ওই জাহাজে আর কেউ থাকতে চায় না। সবাই বুঝে গেছে এই পশ্চিমবঙ্গের শাসক দলের জাহাজটা ফুটো হচ্ছে। আজকে যারা দালালি করছে প্রশাসনের, বিজেপি ক্ষমতায় এলে মোটামুটি তাদের যে খুব সুদিন থাকবে না, আমি হুমকি দিচ্ছি না, কাউকে হুমকি দিই না, কিন্তু যারা এই বর্তমান সরকারের হয়ে কাজ করছে মানুষ তো দেখে রাখছে তাদের। এবার তারাও বুঝবে যে এবার কতদিন, এবার বিজেপি যদি আসে আমি চালাবো কিভাবে, আমার চলবে কিভাবে, আমি ঠিকঠাক কাজগুলো করতে পারবো তো। এই আতঙ্কগুলো কিন্তু গ্রাস করছে, কারণ যারা মানে লেভেলে কাজ করে প্রশাসনিক লেভেলে বা পুলিশ লেভেলে, তাদের সঙ্গে তো কি যোগাযোগ নেই? আমাদের যথেষ্ট যোগাযোগ আছে, কথা হয়, ফোনে কথা হয়, দেখা হলে কথা হয়, প্রত্যেকে কষ্টে আছে। কেউ কখনো ভাবতে পারেনি একটা দল এরকম লেভেলে চলে যেতে পারে, এরকম ভয়াবহ লেভেলে চলে যেতে পারে। সুতরাং আমার ধারণা মানুষের এই যে স্বতঃস্ফূর্ত জাগরণ এবার কিন্তু তৃণমূলের পক্ষে বিপদের একটা ইঙ্গিতবাহী।
স্যার আপনি এক্ষুনি একটা খুব দামি কথা বললেন যে নির্বাচন কমিশন খুব কঠোর হাতে এবারে বিষয়টাকে হ্যান্ডেল করছে, কিন্তু এই নির্বাচন কমিশনের ওপরেই কিন্তু একটা দাগ লাগিয়েছেন, মানে রীতিমতো আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিজেপি এবং নির্বাচন কমিশন মানে সে নাকি যার বিয়ে সেই পুরোহিত, এবং বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে আঁতাত রয়েছে, যে জন্য বিজেপি যে কোনো রকম নির্বাচনী বিধি ভঙ্গ করলে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে নির্বাচন কমিশন কোনো রকমভাবে স্টেপ নেয় না, এবং সেজন্যই বিজেপি নাকি এমন কিছু করতে পারছে প্রথমত। এবং দ্বিতীয়ত আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে যারা মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের দল থেকে তারাই বিজেপিতে জয়েন করছে, যারা আমাদের দলে ছাঁটাই, মানে আমরা যাদের দল থেকে ছেঁটে ফেলে দিচ্ছি তারাই বিজেপির সম্পদ হয়ে উঠছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, দ্বিতীয় প্রশ্নের উত্তরে আগে বলি, সেটা হচ্ছে যে এবারে নির্বাচনে 3 জন প্রার্থীকে দাঁড় করিয়েছেন যারা বিজেপির টিকিটে জিতেছিল, তারপর তাদের দাঁড় করানো হয়েছে। একজনকে রানাঘাটে, একজনকে বনগাঁতে, আর একজনকে উত্তরে রায়গঞ্জে। তো তারা কোথাকার ছাঁট জিনিস? তাহলে তো নিজের মানে একটু আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা দেখতে হবে। তো তারা ছাঁট নয়, তারা আমাদের দলে জিতে তাদের নিজের দলে ঢুকিয়ে নিলেন, তারপর একবারও বলতে পারেননি যে আপনি পদত্যাগ করুন। পদত্যাগ তারা করলেন না। বিধানসভার মধ্যে গিয়ে স্পিকারের কাছে বলছেন আমি বিজেপি, বাইরে বেরিয়ে বলছেন আমি তৃণমূল, জেলা সভাপতির দায়িত্ব দিয়ে দিচ্ছেন। এগুলো সৎ রাজনীতি বলে না, এটা অসৎ রাজনীতি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে নিজেই তো বলেছিলেন যে ও গদ্দার, ও আমার দল থেকে গেছে, ও বনসহায়ক দপ্তরে চাকরির নাম করে প্রচুর টাকা নিয়েছে, আর সেও বলেছিল আমার হাতে সব তথ্য আছে, আমিও ফাঁস করে দেবো। কী নাম তার? রাজীব বন্দ্যোপাধ্যায়। নিজের দলে যখন ঢুকে গেল ভালো হয়ে গেল। এই কথাগুলো বলা যায় অনেক, আসলে এই কথা আর কেউ বিশ্বাস করে না। একটা সময় মানুষ এই কথা বিশ্বাস করতো কারণ লোকে সিপিএমকে ঘৃণা করতো, এখন লোকে তৃণমূলকে ঘৃণা করে, ফলে এই কথা বিশ্বাস করবে না, বরং যত শুনবে তত রাগ করবে। একটা ঘটনা বলি, ওই দলের একজন বাচাল মুখপাত্র আছে যে একসময় ধরা পড়েছিল এবং ওই দাড়ি গোপ নিয়ে ওনাকেই গালি, ওনার দলের এই যে নেত্রী একেই গালি দিত, উল্টো পাল্টা বলতো। সে এখন আবার তাকে সেই দলে ঢোকানো হয়েছে। সে যা অন্যায় করছে তার জন্য ক্ষমাও চায়নি, যে আমি আমার নেত্রীকে বলে ভুল করলাম, আজ অবধি বলেন। তার মানে এখন অবধি নিজের জায়গায় ঠিক আছে ও। সে একটা অদ্ভুত কথা বললো সেদিন, মানে অদ্ভুত ঘটনা মুখোমুখি দেখলাম, আমি শুনলাম। একটা সেমিনারে, একটা আলোচনা সভায়, বিতর্ক সবাই উল্টোপাল্টা বলছিল, পাবলিক তেড়ে গেছে ওর দিকে। অর্থাৎ পাবলিক এই সময় যেখানে তৃণমূলের নেতারা প্রায় হাতে মাথা কাটে, লোকে ভয়ে ওদের দেখে ঘরে ঢুকে পড়ে, তার একজন নেতা সে একটা সভায় উল্টোপাল্টা বলছিল, বিতর্ক সভায়, পাবলিক তেড়ে গেছে। যে কেউ শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ আটকে দিয়েছে, নইলে অবস্থা কাহিল করে ছেড়ে দিত। আমি বললাম যে এখনই এই ক্ষমতা থেকে গেলে কি হবে? ফলে আজকে এরা রাইটিং অফ দ্য ওয়াল পড়তে পারছে না, হয়তো বা পারছে, কিন্তু এখন চুপ, মানে মানতে চাইছে না। কিন্তু এদের কি হবে সকলে জানে, ফলে এদের সঙ্গে আর কেউ থাকতে চাইছে না। মানুষ কিন্তু এদের উপর ক্ষুব্ধ। আর একটা কথা বলি, যে নির্বাচন কমিশন একটি কি বলবো সাংবিধানিক সংস্থা, সংবিধান বলে তার সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। নির্বাচন কমিশনারদের সহজে সরানো যায় না, তার জন্য ইমপিচমেন্ট প্রসিডিংস আনতে হয়। অর্থাৎ সব মিলিয়ে ঠিক যেরকম আমাদের একটা সংস্থা, একদিকে বিচার বিভাগ, অন্যদিকে এইরকম নির্বাচন কমিশন, অন্যদিকে সিএজি, এগুলো হচ্ছে সাংবিধানিক সংস্থা। বিজেপি এদের নিয়ন্ত্রণ করে না, এবং এইভাবে বলাটা নির্বাচন কমিশনের অসম্মান হয়। আর নির্বাচন কমিশনের অসম্মান আসলে সংবিধানের অসম্মান করা হচ্ছে। সংবিধানের একটা জায়গায় থেকে, সাংবিধানিক পদে বসে থেকে এইভাবে সংবিধানের যিনি অসম্মান করেন, লোকে কিন্তু তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে যে আপনি ওই পদে বসার যোগ্য তো, নাকি এতদিন পরেও নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলেন না? আমি তো বলছি এই যে দলটা সরকার চালাচ্ছে তারা অযোগ্য, তারা প্রশাসন চালাতে জানে না, শেখেইনি। এইভাবে প্রশাসন চলে না, ফলে আলটিমেটলি যা হবার তাই হয়েছে। কি আর বলবো। স্যার এর আগের বারে আমরা নারদা কেলেঙ্কারির যে ভিডিও ফুটেজ দেখেছিলাম, এবং তারপরেই যখন দমদমে নির্বাচনী প্রচার শুরু হয়েছিল, সেখানে এটা উড়ো খবর, শোনা খবর, আমি আপনারও হয়তো কানে এসেছে বিষয়টা, যে সৌগত রায়, এখান থেকে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন গতবারেও, তিনি দাঁড়িয়ে এক বৃদ্ধার কাছে, সিথির দিকে কোনো এক বৃদ্ধার বাড়িতে গিয়ে তার কাছে ভোট চেয়েছিলেন, এবং তিনি নাকি সরাসরি আঙুল তুলে বলেছিলেন তোমাকেই দেখেছিলাম না টাকা নিতে। এবং তারপরেও দেখা গেল যে সৌগত রায় দমদম থেকে জিতলেন, এবং এবছরও সৌগত রায়, এবারেও লোকসভা ভোটেও সৌগত রায়ই দাঁড়িয়েছেন, এবং তাদের মানে সৌগত রায়ের বিরুদ্ধে বিজেপি থেকে প্রার্থী হিসেবে শিরভদ্র দত্ত দাঁড়িয়েছেন। তো আপনার এখন দমদম থেকে কাকে মনে হয় যে কে জিততে পারে? কতটা হার্ড, মানে টাফ ফাইট হবে দমদমে? গতবারেই সৌগত রায় কান ঘেঁষে জিতেছিলেন,
মাত্র 53,002 ভোটে, সম্ভবত 53,000-এর 1-2 ভোট বেশি পেয়েছিলেন। তাও অধিকাংশ আসনে, অধিকাংশ বুথে ভারতীয় জনতা পার্টি একটা বড় জায়গায় বুথ মানে দিতে পারেনি, এজেন্টই দিতে পারেনি। তারপরেও স্বতঃস্ফূর্ত সমর্থনে প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। 53,000 ভোটটা লোকসভায় কোনো মার্জিনই নয়, অল্প মার্জিনে জিতেছিলেন। তারপর জল অনেক গড়িয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অজস্র অভিযোগ, অজস্র, চাকরি চুরি থেকে শুরু করে দুনিয়ার সব চুরি, মাটি চুরি, বালি চুরি, মানুষের স্বপ্ন চুরি, এখানে পুরসভায় পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি দেওয়া, মানে সব মিলিয়ে অভিযোগের শেষ নেই। আর যিনি এই পদে আছেন তাকে তো প্রশ্ন করছে মানুষ এখন, আপনি কি করেছেন, উত্তরটা দিন। কি করেছেন এই অঞ্চলের জন্য? আপনি কি করেছেন? এই অঞ্চলে লোকে বিশুদ্ধ পানীয় জল চেয়েছিল, এসেছে? আসেনি। এই অঞ্চলে ড্রেনগুলো খোলা ড্রেন, সবকটা ড্রেন ঢাকা গেছে, ঢাকা যায়নি। এই অঞ্চলে একটা কারখানা আপনি খুলতে পেরেছেন, খোলেনি। যেসবের হালকি বন্ধ, হাজার হাজার লোক বেকার, মানুষ কাজ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে, আপনি কি করেছেন? কিচ্ছু করেননি। বরং যখন তখন আপনার কথাবার্তা নিয়ে বিতর্ক তৈরি করেছেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন সাধ্বী, তিনি সাধ্বী নিরঞ্জনা জ্যোতি, তাকে কি শব্দ প্রয়োগ করেছিলেন আপনি? আপনি কি করে বলেছিলেন যে বিরোধীদের পিঠে চামড়া কেটে জুতো বানাবেন? লোকে তো ইলেকশনের পর সেই জুতো দেখতে চাইবে। কার চামড়া কেটে জুতো বানিয়েছেন, জুতোগুলো দেখান। ফলে এই সব কিছু থেকেই বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু এবার বিপদে আছেন। আমি পরিষ্কার বলে দিচ্ছি, সৌগত রায় ইজ ইন ডিপ ট্রাবল। সৌগত রায় এবারে অত্যন্ত জটিল পরিস্থিতিতে রয়েছেন। বহুবার মানুষকে বোকা বানিয়েছেন, আর বোকা বানানো মানুষকে অসম্ভব, আমি বলে দিলাম আজকে। স্যার তাহলে কি এখানে দমদমে যে ফাইটটা হবে খুব টাফ ফাইট হবে? তাহলে টাফ ফাইটের একটা কারণ আছে, সেটা হচ্ছে সিপিএম এর মধ্যে একটা খেলা খেলছে। সিপিএম এখানে সুজন চক্রবর্তীকে দাঁড় করিয়ে দিয়েছে, তার লক্ষ্য ভোট কেটে তৃণমূলকে জেতানো। সিপিএম ওইটা করে, কিন্তু সিপিএম যেখানে যেখানে পারে দাঁড় করিয়ে দেয় তাদের কিছু নাম করা প্রার্থী, যাদের নাম আছে আর কি, কেউই নাম করা নয়, সিপিএম দলটাই উঠে গেছে, আবার নাম করা কি, কিন্তু তাও দাঁড় করিয়ে দেয়। দাঁড় করিয়ে কিছু ভোট কেটে তাদের লক্ষ্য হচ্ছে বিজেপিকে হারাবে এবং তৃণমূলকে জেতাবে। এটাই, ওটা ওদেরই সেটিং, আমাদের কোনো সেটিং না। আর আমাদের বলে বিজেপি সিপিএম তৃণমূল সেটিং, একদম না। সিপিএম এবং তৃণমূল সেটিং এইটা আছে সব জায়গায়। সিপিএম প্রার্থী দাঁড় করে দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে সিপিএম খুব ভালো জানে এখানে একটা আসনও পাবে না, একটা আসনও পাবে না। তাহলে দাঁড় করিয়েছে কেন? ওরা মিনিমাম 6-7% ভোটটা সিকিওর করতে চাইছে। কারণ এবারে সিপিএম কিন্তু কোথাও একটাও আসন নাও পেতে পারে। কেরালাতে একাধটা আসন, ম্যাক্সিমাম আসন কেরালাতে সিপিএমের বিরুদ্ধেই যাবে, যা জনমত সমীক্ষা দেখছি। গতবারে স্ট্যালিনকে ধরে তামিলনাড়ু থেকে 1, 2, 3 পেয়েছিল, এবার সেটা নাও পেতে পারে, 1-1টা পেতে পারে, নাও পেতে পারে। ত্রিপুরা গেছে, উচ্ছন্নে গেছে, রয়েছে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় গত নির্বাচনে গোল্লা পেয়েছে। ফলে দাঁড়িয়েছে কেন? একটাই কারণে, ওই 6-7% ভোট যদি পায়, তাহলে বেশ কিছু রাজ্যে ওই ভোট দেখিয়ে তাদের অল ইন্ডিয়া স্ট্যাটাসটা বজায় রাখবে। এই যে সিপিএম একটা সর্বভারতীয় দল, সেইটা বজায় রাখতে চাইছে, যার জন্যে ওদের রাজ্য সভাপতি, রাজ্য সাধারণ সম্পাদককে চলে যেতে হচ্ছে। মুর্শিদাবাদে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সেলিম, অন্য কোথাও দাঁড়াতে পারলেন না, ওখানে দাঁড়াচ্ছেন। সেখানে কিছু একটা কার্ড খেলবেন, আমার ধারণা রিলিজিয়ান কার্ড, ওর জন্য ওখানে গেছেন। অর্থাৎ সিপিএম এর লক্ষ্য একটাই, যেভাবে হোক তারা তৃণমূলকে জেতাবে, আর যদি কিছু পার্সেন্টেজ পায়। দমদমে সবারই প্রশ্ন যে উনি কত ভোট কাটবেন, কার ভোট কাটবেন। আমি পরিষ্কার একটা কথা বলি, যে সিপিএমের যে কোর ভোট ছিল সেটা 4-5% এসে ঠেকেছে, তার নিচেও নেমে যেতে পারে। এই দমদম একসময় সিপিএমের একটা বড় জায়গা ছিল, অস্বীকার করার উপায় নেই। গতবারে সিপিএম ভোট কেটে আমাকে হারিয়ে দিয়েছে, আমি তো দমদমে দাঁড়িয়েছিলাম, আমি হেরেছি 26,000 ভোটে, সিপিএম ভোট কেটেছে 33,000 সামথিং, অর্থাৎ প্রায় 6,000 মতো ভোট কেটে আমাকে হারিয়ে দিয়েছে। ফলে সিপিএম এই কাণ্ডটি করে। এবারে পরিষ্কার সিপিএম যেটা করতে চাইছে, যে ভোট কেটে সৌগত রায়ের জার্নিটাকে স্মুথ করতে চাইছে। আমার ধারণা যাই হোক, সুজন চক্রবর্তী কেন, এখানে জ্যোতিভূষণ আলো আর ভোট পেতেন না, কারণ সিপিএমকে মানুষ আর পছন্দ করে না। ফলে হার্ডলি গতবারে যা 1,37,000 মতো ভোট পেয়েছিলেন, আমার ধারণা গতবারে দাঁড়িয়েছে নেপাল দেব ভট্টাচার্য, যদ্দূর মনে পড়ছে, দেখলে বলতে পারবো। এবারে 37,000 ভোট পাবে কিনা সন্দেহ। ফলে সেই ভোটটা কিন্তু আর তৃণমূলকে যারা দেবে না, তারা বিজেপিকে দেবে। তৃণমূলের কিছু কোর ভোট আছে যারা সুবিধাভোগী ইত্যাদি ইত্যাদি, কিন্তু এবং বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওরা সুশুড়ি দিয়ে ভোটটা নেওয়ার চেষ্টা করে। দমদমে সেটাও করতে পারবে না। দক্ষিণ দমদম বা দমদম পুরসভায় যা দুর্নীতি হয়েছে সকলে জেনে গেছে। ফলে সেই ভোটটাও যদি বিজেপির দিকে আসে, কে জিতবে? সৌগত রায় জিততে পারবে? আমি বলছি উনি এখন অত্যন্ত টাইট স্পটে রয়েছেন। আর সুজন চক্রবর্তীর জামানত থাকবে বলে আমি অন্তত মনে করি না, জামানত বাজেয়াপ্ত হবে।
বরানগরটা এতদিন পর্যন্ত একটা তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল, সেখানে মানে ইচ্ছাকৃতভাবেই বোধহয় সেই ঘাঁটি ভাঙার জন্যই বোধহয় বিজেপির পক্ষ থেকে উপনির্বাচনে সজল ঘোষকে দাঁড় করানো হয়েছে। অত্যন্ত মানে শক্ত হাতের মানে একজন নেতা তিনি, আমরা দেখেছি তার কাজকর্ম। এবং তৃণমূলের পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে সায়ন্তিকাকে, যিনি কিনা দেখা গেছে যে সেই র্যাম্প থেকেই গটগট করে নিচে নেমে গেলেন, তার কেন নাম ঘোষণা করা হলো না, তারপরে তাকে দাঁড় করানো হলো। তো এখন প্রশ্নটা হচ্ছে সজল ঘোষ মানে তার এতদিনের ক্রিয়াকলাপ সবাই দেখেছে, সারা বাংলার মানুষ দেখেছে, সেই সজল ঘোষের সেখানে আধিপত্য তৈরি হবে? কারণ তিনি 2 বছরের সময় চেয়েছেন যে 2 বছরের মধ্যে আমি সবটা হয়তো বিরাট কিছু করতে পারবো না, কিন্তু আপনাদের ঘরের ছেলের মতো আপনাদের সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করবো, এটা সজল ঘোষ প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম দিনেই। এবং অন্যদিকে দাঁড়িয়েছেন সায়ন্তিকা। আমরা দেখে এসেছি যে তৃণমূলের একটা এটা পরম্পরা থেকে গেছে যে মানে অভিনেত্রীদের যারা পাবলিক ফিগার তাদেরকে দাঁড় করানো এবং ভোট নেওয়া, ভোট লুটে নেওয়া প্রায়। তো এখানে কি সেই পাবলিক ফিগার একজন সুন্দরী অভিনেত্রীকে দাঁড় করিয়ে ভোট লুটে নেওয়ার যে মানে তুরুপের তাসটা তৃণমূল খেললো, সেটা মানে ফলপ্রসূ হবে? এখন সেই অভিনেত্রী সুন্দরী অভিনেত্রী কিনা সে নিয়ে বিতর্ক হতেই পারে, কেউ বলতে পারে সুন্দরী, কেউ বলতে পারে সুন্দরী নয়, সেগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বরানগরটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটি কেন্দ্র। একসময় আমরা এই যে জায়গায় বসে আছি দমদমে, এটাও বরানগরের মধ্যে ঢোকানো ছিল, পরে ওটাকে দমদমের মধ্যে ঢোকানো হয়, বরানগর কেন্দ্র ছিল। একসময় জ্যোতি বসু এখানে হেরে গিয়েছিলেন কংগ্রেসের একজনের প্রার্থীর কাছে 1972 ইলেকশনে, 72 ইলেকশনে, যদিও সেই ইলেকশনে ব্যাপক রিগিংয়ের অভিযোগ তুলেছিল এবং সেই সময় যুব কংগ্রেস যে রিগিং করেছিল সে নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। তবে সিপিএম যেরকম বলে 294টা আসনে রিগিং হয়েছে, সেটা কিন্তু হয়নি, কিন্তু বেশ কিছু আসনে রিগিং করে সিপিএম করেছিল, সিপিএম আটকাতে পারেনি, সেটা অন্য ব্যাপার। কিন্তু বরানগরটা নিয়ে না এবারে কিন্তু একটা অন্যরকম ভাবনা তৈরি হয়েছে মানুষের মধ্যে। ভাবনা এই কারণে যে সজল ঘোষের একটা প্রতিবাদী চরিত্র রয়েছে, সজল ঘোষের আবার ঘরের ছেলে, সেই ইমেজটা রয়েছে। যখন গত পুরসভা নির্বাচনে ওরা সব জায়গায় মেরে ধরে বুথ দখল করে বিরোধীদের প্রায় মেরে ফাঁকা করে দিয়েছিল, সজল ঘোষকে ওটা কিন্তু করতে পারেনি, কারণ সজল ঘোষ মাটি কামড়ে লড়ে গিয়েছিল, ওর সাংগঠনিক শক্তি আছে। এবং ছাত্র পরিষদ করার সূত্রে সজল ঘোষ কিন্তু ছাত্র রাজনীতি থেকেই শুরু করেছে এবং পরে সে এই মানে যুব তারপরে এই মেন রাজনীতিতে এসছে। ফলে সজল ঘোষের একটা নাম আছে উত্তর কলকাতায়, অস্বীকার করার উপায় নেই, রাজনৈতিক অভিজ্ঞতা আছে। সেই রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে সজল ঘোষ। এবারে তৃণমূলের প্রতি মানুষের সার্বিক ঘৃণা, অপছন্দ, তৃণমূলের ভয়াবহ দুর্নীতি, মানে এর বেশি আর কোনো আমি বিশেষণ খুঁজে পাচ্ছি না, ভয়াবহ রকমের দুর্নীতি, সমাজের সর্বত্র দুর্নীতিকে চালিয়ে দেওয়া, এই সব কিছু যদি এক জায়গায় চলে আসে, আমার ধারণা সজল ঘোষ বিপুল ভোটে জিতবে একদম, কিচ্ছু করার নেই। কারণ মানুষ কিন্তু এবার বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কিচ্ছু করার নেই, সজল ঘোষই ওখানে জিতবে।